শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে সিলেট বোর্ড 2017 এর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বরিশাল বোর্ড 2017 এর প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আলোচনার পূর্বে গত ক্লাসের যে পড়াগুলো আমরা তোমাদের ক্লাসটা দিয়েছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আশা করি সবাই দেখেছো। এই ক্লাসগুলোর কিছু আলোকে কিছু প্রশ্ন একটু তোমাদেরকে করতে চাই। প্রথম প্রশ্ন নাইমার কাছে, বলো তো কার্য বিরতি অর্থে কোন কার্য বিরতি? জি স্যার। কার্য বিরতি অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? অপশন দিচ্ছে হাত গুটানো। হাত গুটানো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আদিবা বলো, সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করলো। এখানে সূর্য কোন ধরনের কর্তা? আদিবা শুনতে পাচ্ছ? আচ্ছা, রিশা বলো, সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করলো। সূর্য কোন ধরনের কর্তা? স্পিকার অন করতে হবে কথা বলার সময়, না হলে তো বোঝা যাবে না। সাদিয়া বলো, বাক্যে সেমিকোলন থাকলে কতটুকু সময় থামতে হয়? বাক্যে সেমিকোলন থাকলে কতটুকু সময় থামতে হয়? উত্তর পাচ্ছি না। আমার মনে হয় আর একটু মনোযোগ দিয়ে তোমাদের পড়া উচিত, বুঝছো? তো যাই হোক, আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকের বরিশাল বোর্ড 2017 এর বহু নির্বাচন নিয়ে আলোচনা করব। যে 30টি প্রশ্ন আছে, এই 30টি প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবই। তারপর সবগুলো আলোচনা করার মধ্যে যদি সম্ভব না হয়ে থাকে, যতদূর আলোচনা করা সম্ভব আমরা আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন আছে, সাইরেন বেজে উঠলো, বাক্যের যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা আমাদের 1 নম্বর প্রশ্ন। সাইরেন বেজে উঠলো, এটা একটি যৌগিক ক্রিয়া। এই যৌগিক ক্রিয়া যে উদাহরণটি আমাদের এখানে 4টি অপশন দেওয়া আছে, একটি অপশন হচ্ছে সঠিক উত্তর। সেই উত্তরটি হচ্ছে আকস্মিকতা। সঠিক উত্তর আকস্মিকতা। এখন আমাদের আলোচনার বিষয়, তাহলে যৌগিক ক্রিয়া কি? যৌগিক ক্রিয়া হচ্ছে একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া মিলে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। গত ক্লাসে অসমাপিকা ক্রিয়ার গঠন বলেছিলাম। লগ্ন বলো, পারবা অসমাপিকা ক্রিয়া কিভাবে গঠিত হয়? অসমাপিকা ক্রিয়ার গঠন রেসপন্স পাচ্ছি না। তারপরে সাদিয়া, কথা শোনা যাচ্ছে? অসমাপিকা ক্রিয়ার গঠন গত ক্লাসে আলোচনা করেছি, বলো কিভাবে অসমাপিকা ক্রিয়া পদটি গঠিত হয়? আর তোমাদের যদি স্পিকার অন না থাকে, তা আগে আনমিউট করে নিতে হবে, তারপরে কথা বলতে হবে। স্পিকার এখানে অফ দেখাচ্ছে, লগ্নর স্পিকার অফ দেখাচ্ছে। আগে স্পিকার অন করে দেখো, মিউট করা আছে হয়তো, আনমিউট করে নাও। আনমিউট করে নেওয়ার পরে আনমিউট করার পরে কথা বলতে হবে। লগ্ন কথা বলো, আনমিউট হয়েছে। অসমাপিকা ক্রিয়ার গঠন, আবার মিউট হয়ে গেল।
আচ্ছা, যা হোক, আমার মনে হয় তোমাদেরকে একটু শিখে নিতে হবে। এবার আনমিউট হয়েছে, বলো লগ্ন বলো। এবার লগ্ন চলে গেল। আচ্ছা, যা হোক, আমার মনে হয় আমরা একটু শুরু করে যেটা বলতে চাচ্ছি, অসমাপিকা ক্রিয়া গঠনের ক্ষেত্রে আমাদের ক্রিয়ামূলের সাথে এ, তে, লে এই বিভক্তিগুলো যুক্ত হলে অসমাপিকা ক্রিয়াপদ গঠিত হয়। তাহলে দেখো এখানে দেওয়া আছে বেজে। এই বেজে ক্রিয়াপদের এখানে এ আছে, আমাদের দেখতে পাচ্ছি এ, এবং এটি বাক্যের পরিপূর্ণ ভাব বা অর্থকে প্রকাশ করতে পারে না, অতএব এটি অসমাপিকা ক্রিয়া। উঠল সমাপিকা ক্রিয়া। তাহলে একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া নিয়ে যৌগিক ক্রিয়াপদ গঠিত হয়ে থাকে। এই যৌগিক ক্রিয়াপদ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন আমাদের বইয়ে 6টি উদাহরণ দেয়া আছে, এর মধ্যে বিভিন্ন অর্থ প্রকাশ করে। এর মধ্যে একটি প্রশ্ন আছে আজকে, যে সাইরেন বেজে উঠলো কোন অর্থে যৌগিক ক্রিয়া, অর্থাৎ এই যৌগিক ক্রিয়াটি কোন অর্থে বসেছে। তার উত্তর পেয়েছি আকস্মিকতা অর্থে। আরো যে যৌগিক ক্রিয়াগুলো রয়েছে, যেমন তিনি বলতে লাগলেন, এটা বলতে বলতে অসমাপিকা ক্রিয়া, লাগলেন সমাপিকা ক্রিয়া। তিনি বলতে লাগলেন নিরন্তরতা অর্থে। ছেলে মেয়েরা শুয়ে পড়লো কার্য সমাপ্তি অর্থে। শিক্ষায় মন সংস্কার মুক্ত হয় অভ্যস্ততা অর্থে। সাইরেন বেজে উঠলো আকস্মিকতা অর্থে। আরেকটি আছে ঘটনাটি শুনে রাখো, তাগিদ দেয়া অর্থে। এই যে যৌগিক ক্রিয়াগুলো আমাদের পাঠ্য বইয়ে উদাহরণ দেয়া আছে, এই যৌগিক ক্রিয়াগুলো আমরা প্রশ্ন আসতে পারে যে সাইরেন বেজে উঠলো বাক্যে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে, উত্তর হবে যৌগিক ক্রিয়া। আবার প্রশ্ন আসতে পারে সাইরেন বেজে উঠলো কোন অর্থে ব্যবহৃত যৌগিক ক্রিয়া। এইভাবে আমাদের প্রশ্নগুলো হয়ে থাকে। আমরা জানি যে একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া মিলে যৌগিক ক্রিয়াটি গঠিত হয়। এই যৌগিক ক্রিয়াটি বিভিন্ন অর্থে বসে, তার মধ্যে সাইরেন বেজে উঠলে আকস্মিকতা অর্থ প্রকাশ করেছে। এছাড়াও ঘটনাটি শুনে রাখো তাগিদ দেওয়া অর্থে, তিনি বলতে লাগলে নিরন্তরতা অর্থে, তারপর শিক্ষায় মন সংস্কার মুক্ত হয় অভ্যস্ততা অর্থে, ছেলে মেয়েরা শুয়ে পড়লো কার্য সমাপ্তি অর্থে। এইভাবে আমাদের যৌগিক ক্রিয়াগুলো ব্যবহৃত হয়ে থাকে। পরের প্রশ্ন, ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয়? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয়? আমরা জানি আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদি বোঝাতে ক্রিয়াপদের যে রূপটি ব্যবহৃত হয় তাকে বলা হয় অনুজ্ঞা। 2টি কালে অনুজ্ঞা হয়ে থাকে, একটি বর্তমান কাল, আরেকটি হচ্ছে ভবিষ্যৎকাল। বর্তমান এবং ভবিষ্যৎকালে অনুজ্ঞা হয়ে থাকে। আমাদের পুরুষ রয়েছে 3 ধরনের। পুরুষ 3 ধরনের। নাইমা বলো পুরুষ 3 ধরনের কি কি? উত্তম পুরুষ, নাম পুরুষ আর মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। ধন্যবাদ তোমাকে। এর মধ্যে উত্তম পুরুষ মানে বক্তা, যিনি বক্তা কথা বলে তাকে বলা হয় উত্তম পুরুষ। স্বয়ং বক্তা কখনো নিজেকে আদেশ উপদেশ অনুরোধ করতে পারে না। আমি আমাকে বলতে পারবো না শোয়েব তুমি যাও, বলা যাবে? কখনোই সম্ভব না। কেউ নিজেকে কখনো আদেশ উপদেশ অনুরোধ করতে পারে না। এই কারণে উত্তম পুরুষে কখনো অনুজ্ঞা হয় না। 2 নম্বর হচ্ছে মধ্যম পুরুষ, সামনে উপস্থিত যে, অর্থাৎ
শ্রোতা তাকে বলা হয় মধ্যম পুরুষ। যে আমার সামনে উপস্থিত আছে বা আমার সাথে কথা বলছে সে হচ্ছে মধ্যম পুরুষ, তাকে উদ্দেশ্য করে আমরা মূলত কথাটি বলে থাকি। অতএব মধ্যম পুরুষকে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ করতে পারি। তো এই সঠিক উত্তর হচ্ছে মধ্যম পুরুষ। নাম পুরুষ অনুপস্থিত ব্যক্তি, যে আমার সামনে উপস্থিত নেই, যেমন সে বাড়ি গিয়েছে, এখানে কিন্তু তাকে আমি আদেশ, উপদেশ, অনুরোধ করতে পারি। সে অনুপস্থিত, তাকে কিভাবে আমি আদেশ, উপদেশ দিব? এই কারণে পণ্ডিতদের মধ্যে নাম পুরুষ নিয়ে একটি মতভেদ থাকলে অনেকে মনে করে যেহেতু অনুপস্থিত, এই কারণে নাম পুরুষে কখনো অনুজ্ঞা হয় না। সর্বজন বিদিত মত হচ্ছে মধ্যম পুরুষে অনুজ্ঞা হয়। বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল উভয় কালেই শুধুমাত্র মধ্যম পুরুষেই অনুজ্ঞা হয়ে থাকে। উত্তম পুরুষে অনুজ্ঞা হয় না, নাম পুরুষে অনুজ্ঞা হয় না, যদিও নাম পুরুষ নিয়ে পণ্ডিতদের মধ্যে একটি মতভেদ রয়েছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি মধ্যম পুরুষে অনুজ্ঞা হয়। 3 নম্বর, কোন গুচ্ছের ধাতুগুলো উল্টা আদিগণের অন্তর্ভুক্ত? গত ক্লাসে একটি প্রশ্ন ছিল স্যার, কিন্তু কোশ্চেনে তো দেওয়া ছিল যে কোন পুরুষ ব্যবহৃত হয় না। সরি, ও কোন পুরুষ ব্যবহৃত হয় না যদি বলা হয় সেক্ষেত্রে উত্তম পুরুষ হবে। উত্তম পুরুষ সঠিক উত্তর। উত্তম পুরুষ সঠিক উত্তর। উত্তম পুরুষে কখনো অনুজ্ঞা হয় না। নাম পুরুষে অনুজ্ঞা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। এই কারণে এখানে সঠিক উত্তর নাম পুরুষ আমরা দিতে পারবো না। উত্তম পুরুষ কখনোই অনুজ্ঞা হতে পারে না। 3 নম্বর প্রশ্ন, কোন গুচ্ছের সবগুলো ধাতু উল্টা আদিগণের অন্তর্ভুক্ত? ধাতুর গণ নিয়ে একটা আলোচনা। উল্টা, এটি হচ্ছে একটি আদিগণ। আদিগণ মানে হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত যতগুলো ধাতু আছে এই সবগুলো ধাতুকে বা ক্রিয়ামূলকে 20টি গণে ভাগ করা হয়েছে। ধাতুর গণ কয়টি? ধাতুর গণ রয়েছে 20টি। যত ধাতু রয়েছে সবগুলোকে 20টি গণে ভাগ করা হয়েছে। উত্তম পুরুষ সঠিক উত্তর উত্তম পুরুষ আমরা আগে বলেছি। উল্টা একটা আদিগণ। ধাতুর গণ নির্ণয় করতে হলে আমাদেরকে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটি বিষয় হচ্ছে ধাতুটি কয়টি অক্ষরে গঠিত, অর্থাৎ কয়টি অক্ষর নিয়ে বা বর্ণ নিয়ে ধাতুটি গঠিত। আর 2 নম্বর, ধাতুর প্রথম বর্ণের সাথে কোন স্বরধ্বনি যুক্ত আছে। এই দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যদি এই দুইটা বিষয় আমরা লক্ষ্য রাখি তাহলে ধাতুর গণ নির্ণয় করা খুবই সহজ হবে। আমাদের যে অপশন গুলো রয়েছে দেখো, এখানে প্রথম বর্ণ হচ্ছে হ্রস্বকার। যে অপশন গুলো রয়েছে এই অপশন গুলোতে প্রথম বর্ণের হ্রস্বকার আছে এমন ধাতু হচ্ছে দুম, দুমড়া এবং মুচড়া। তাহলে এখানে 3টা বর্ণ আছে। প্রথম বর্ণের হ্রস্বকার যে হ্রস্বকারটা একটু ব্যতিক্রমী। যদি প্রথমে হ্রস্বকার থাকে তবে আমার ধাতুগুলোর মধ্যে প্রথমে ব্যঞ্জন বর্ণ থাকলে তার সাথে হ্রস্বকার যুক্ত হলে সেই ধাতুগুলো উল্টা আদিগণের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে হ্রস্বকার যুক্ত আছে, যেমন 3টি বর্ণ আছে, শেষে আকার আছে, এখানেও শেষে আকার আমরা লক্ষ্য করছি। অতএব উল্টা এবং আদিগণের অন্তর্ভুক্ত হচ্ছে মুচড়া এবং দুমড়া। ধাতুর যে ধাতুগুলো হচ্ছে উল্টা আদিগণের অন্তর্ভুক্ত। সীমার মাঝে অসীম তুমি, এটি অনুসর্গ মধ্যে অর্থে ব্যবহৃত হয়। আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হয়েছে বাক্যটির যে দোষ, এটি হচ্ছে উপমার ভুল প্রয়োগ, অর্থাৎ যোগ্যতার গুণ নেই। উপমার ভুল প্রয়োগে বাক্যটির দোষ দেখা যাচ্ছে। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলা হয় ইতিহাস বেত্তা। পরবৃত এর সমর্থক শব্দ পিক। পরবৃত শব্দের অর্থ হচ্ছে কোকিল, সমর্থক শব্দ পিক। ঘাতকের বিপরীত শব্দ মহাজন। সুতি কাপড় অনেকদিন টেকে, এটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। কর্মকর্তৃবাচ্য কাকে বলে এটি একটু আমাদেরকে জানতে হবে। বাচ্য নিয়ে আজকে আরেকটি মনে হয় প্রশ্ন আছে।
আমাদের বাচ্য থেকে প্রতি বছরই প্রশ্ন আসতে দেখা যায়। আমাদের 4 ধরনের বাচ্য আছে: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কর্মকর্তৃবাচ্য। তো কর্মকর্তৃবাচ্যে কর্মপদই কর্তা হিসেবে বসে। কর্মকর্তৃবাচ্যে 4টি কিন্তু আমাদের কর্মপদটি কর্তা হিসেবে বসে, এখানে কর্তা থাকে না। যখন কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তখন তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। যেমন বাঁশি বাজে। বাঁশি কিন্তু কখনো একা একা বাজে না, বাজে, বাঁশিকে কেউ বাজায়। কিন্তু বাক্যটি এমন ভাবে এখানে আলোচিত হয়েছে তাদের বোঝা যাচ্ছে যে এই যে কর্মপদ, রাখাল বাঁশি বাজায়, এটি সঠিক আমাদের এর কর্তৃবাচ্যের উদাহরণ। কর্তা রয়েছে, এখানে কর্ম রয়েছে, কি বাজে? বাঁশি বাজে। কিন্তু বাঁশিতে এখানে যে ক্রিয়াপদটি গঠিত হয়েছে সেই ক্রিয়াপদটি এখানে বাঁশি শব্দের আদলে গঠিত হয়েছে, অর্থাৎ কর্তৃপদের রূপ ধারণ করেছে কর্মপদ। যখন কর্মপদটি কর্তৃপদের রূপ ধারণ করবে তখন তাকে বলা হবে কর্মকর্তৃবাচ্য। এছাড়া কর্তৃবাচ্যে কর্তা প্রধান, ক্রিয়াপদ কর্তা অনুযায়ী গঠিত হয়। কর্তৃবাচ্যের কর্তায় শূন্য বিভক্তি বসে। এইভাবে কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রতিটি বাচ্যের 4টি করে বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই বাচ্য সম্পর্কে যে প্রশ্ন আসুক না কেন আমরা বলতে পারবো। তাই সুতি কাপড় অনেকদিন টেকে, এটি হচ্ছে আমাদের কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। সমাসবদ্ধ পদের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্নের ব্যবহার করা হয়? এটি আমরা হাইফেন, হাইফেনকে বলা হয় সংযোগ চিহ্ন। হাইফেনকে বলা হয় সংযোগ চিহ্ন। সমাসবদ্ধ যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে বিচ্ছিন্ন করে দেখানোর জন্য আমাদের এই হাইফেনটি ব্যবহৃত হয়। আমরা জানি দাড়ি কখন ব্যবহৃত হয়? যদি বক্তার বক্তব্য শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা দাড়ি ব্যবহার করি। কমা, বাক্যে স্বল্প বিরতির প্রয়োজন হলে কমা বসে। গত ক্লাসে আমরা কমার ব্যবহার আলোচনা করেছিলাম, 6টি ছিল কমার ব্যবহার। কেউ একজন বলো তো দেখি, কমা কখন কখন ব্যবহৃত হয়? স্যার আমি বলবো? বলো। মানে প্রত্যেকটা বলবো না কয়েকটা? একটা বলো। বাড়ি বা রাস্তার নাম্বারের পরে আমরা মানে নাম বা নাম্বারের পরে আমরা কমা বসাই। তারপরে হচ্ছে যদি কোনো ডিগ্রি থাকে কারণ নামের প্রথমে তাহলে তারপরে আমরা কমা বসাবো। নামের পরে, তারপরে মাস, হ্যাঁ বলো। নামের প্রথমে, হ্যাঁ। আর মাস বা মাস তারিখ এগুলা লিখতে বার আর মাসের পরে আমরা কমা বসাবো। থ্যাংক ইউ। উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসে এবং আমাদের যে সম্বোধন পদের পরে কমা ব্যবহৃত হয়। নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ? অনুস্বার, বিসর্গ এগুলো পরাশ্রয়ী বর্ণ। পুরী শব্দটি কোন ভাষা থেকে আগত বা কোন ভাষা থেকে এসেছে? এটি হচ্ছে পরের প্রশ্ন। তাহলে পুরী হচ্ছে একটি শব্দ, এই শব্দটি দেশি শব্দ। এই শব্দটির অর্থ হচ্ছে 20। আমাদের যে সংখ্যা রয়েছে 20, এটি বোঝানোর জন্য পুরী এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি। তো বা এদেশের আদিবাসীরা মূলত যে ভাষাগুলো ব্যবহার করতো বা যে এদেশের প্রচলিত যে প্রাচীন ভাষাগুলো ছিল সেই ভাষা থেকে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় আগত সেই শব্দগুলোকে দেশি শব্দ বলা হয়। এই দেশি শব্দগুলোর মধ্যে কতগুলো শব্দ আছে কোন ভাষা থেকে আগত, উৎস কি এটা আমরা জানতে পারি। সেই উৎসগুলোকে আমাদের এখানে বলা হয়েছে। যেমন তাহলে এখানে পুরী যে শব্দটি আমাদের কোল ভাষা থেকে আগত, সঠিক উত্তর হচ্ছে কোল ভাষা থেকে আগত। এছাড়াও আরো 3টি শব্দ আছে যার উৎস আমরা দেখতে পাই। যেমন পেট, একটি দেশি শব্দ, এই শব্দটির আগমন ঘটেছে তামিল ভাষা থেকে। তামিল ভাষা থেকে আগত পেট। এছাড়া আছে উনুন,
চুলা, চুলা যে শব্দ আছে, চুলা বা উনুন যেটা বলা হয়, এই চুলা শব্দটি মুন্ডারি ভাষা থেকে আগত। মুন্ডারি ভাষা থেকে আগত। এইভাবে নানা কথা বলো, মেসেজ দেখতে পাচ্ছি। স্যার 11 নাম্বারটা কি হবে? বুঝলাম না। 11 নাম্বার পরাশ্রয়ী বর্ণ ওঠার উত্তরটা কি হবে? পরাশ্রয়ী বর্ণ হচ্ছে অনুস্বার বিসর্গ। ও, ওইটাই জিজ্ঞাসা করছিলাম স্যার। আচ্ছা, এগুলো বলেছে, আমার মনে হয় একটু মনোযোগ দিয়ে শুনবা তাহলে হবে। তাহলে মুন্ডারি ভাষার শব্দ পেয়ে যাচ্ছি চুলা বা উনুন। চুলা অপশন দেওয়া আছে উনুন বোঝানোর জন্য। তামিল ভাষার শব্দ পেট, সঠিক উত্তর হচ্ছে কোল ভাষার শব্দ কুড়ি। আর পর্তুগিজ ভাষার শব্দ তো আমাদের পাঠ্য বইয়ে আমরা দেখেছি যে আমাদের 10টি বা 9টি আমাদের যে সকল পর্তুগিজ শব্দ আছে, আনারস, আলপিন, আলমারি, গুদাম, গির্জা, চাবি, এগুলো সবই হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। পরের রস্বই আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রস্বই উচ্চারিত হলে তাকে কি বলা হয়? একে বলা হচ্ছে অপিনিহিতি। সঠিক উত্তর হচ্ছে অপিনিহিতি। পরে অবস্থিত রস্বই এবং রস্ব উ যদি আগে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় অপিনিহিতি। উদাহরণ দিতে পারি আমরা আজি। দেখো, এটাকে যখন আমরা বিশ্লেষণ করবো, সরিয়া বর্গীয় জ যোগ রস্বই আজি, এই শব্দটি উচ্চারিত হবে আইজ। তাহলে পরে ছিল রস্বই, সেই রস্বইটি বর্গীয় জয়ের আগে উচ্চারিত হচ্ছে। যখন এগুলো এই যে ধ্বনি পরিবর্তন, এই পরিবর্তনটা আমাদের শুদ্ধ ভাষায় অনেকটা কম ব্যবহৃত হলে বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই শব্দের ব্যবহার বা ধ্বনির পরিবর্তনগত যে সকল শব্দগুলো উৎপত্তি হয়, সেই শব্দগুলোর ব্যবহার আমরা আঞ্চলিক শব্দগুলোতে অনেক বেশি দেখে থাকি। আইজ, এখানে পরে অবস্থিত রস্বই আগে যখন উচ্চারিত হবে তখন তাকে বলা হবে অপিনিহিতি। একইভাবে রস্বউ যদি আগে উচ্চারিত হয় তাকে অপিনিহিতি বলা হয়ে থাকে। পরের প্রশ্ন আছে অকার কিংবা আকারের পরে রস্বকার কিংবা দীর্ঘকার তাহলে উভয় মিলে কি হয়? খুবই একেবারে সহজ একটি বিষয়। আমাদের সন্ধির নিয়ম আলোচনা আছে। তাহলে স্বরী অ অথবা স্বরী আ যোগ রস্ব উ অথবা দীর্ঘ উ যদি থাকে তাহলে দুটো মিলে হবে দুটো মিলে কি হবে? বলো সঠিক উত্তর দেখি কি হবে? ওকার। ওকার। যেমন উদাহরণ দিতে পারি শুভ যথাযোগ উচিত। তাহলে এখানে আকার আছে, রস্ব উকার আছে, সরিয়া যোগ রস্ব উ। আমরা যে উদাহরণটি খুব সহজে দিই সূর্য যোগ উদয়, আমি অন্যটা দিয়েছি। তাহলে সরিয়া যোগ রস্ব উ, এই দুটো মিলে হচ্ছে ও। এই ওকারটি প্রথম শব্দের শেষ বর্ণের সাথে যুক্ত হবে কার হিসাবে? আমরা যদি প্রথম বর্ণের শেষ বর্ণের সাথে যুক্ত করি তাহলে যথ, এরপরে চিত। যথা যোগ উচিত সমান সমান যথোচিত। প্রশ্ন যোগ উত্তর, প্রশ্নোত্তর। সূর্য যোগ উদয়, সূর্যোদয়। তো অনেক উদাহরণ আমাদের বইয়ে দেয়া আছে। তারপরে থেকে থেকে শিশুটি কাঁদছে, কালের বিস্তার। একবিংশ কোন জাতীয় শব্দ? একবিংশ হচ্ছে একটি সংখ্যাবাচক শব্দ। এটি সঠিক উত্তর হচ্ছে পূরণবাচক শব্দ। অঙ্ক বা সংখ্যা এখানে বোঝাচ্ছে না। একবিংশ আমাদের সংখ্যাবাচক যে শব্দগুলো রয়েছে সেই সংখ্যাবাচক শব্দগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়। গত 2-3টি ক্লাসে কিন্তু আমরা তারিখবাচক শব্দ নিয়ে আলোচনা করেছি। তারিখবাচক শব্দ নিয়ে আলোচনা করেছি। আজকে যে উত্তরটি আছে এটা হচ্ছে পূরণবাচক শব্দ। পূরণবাচক শব্দের আরেকটি নাম আছে, কে বলো দেখি কি হবে? পূরণবাচক শব্দের আরেকটি নাম আছে, ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক শব্দ। থ্যাংক ইউ তাইবা।
অনেকক্ষণ পরে আবার যুক্ত হলে। ক্রমবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটি হচ্ছে পূরণবাচক শব্দ। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর, এটি নাম কর্মবাচ্যের ধাতু। হত এর সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে হন যোগ কয়েতয়ে যুক্ত। রুড়ি শব্দ নিয়ে আমাদের গত কয়েকটি ক্লাস আলোচনা হয়েছে, আজকে একটু আলোচনা করে দিই। রুড়ি শব্দ হচ্ছে প্রবীণ। এই রুড়ি শব্দগুলো মূল শব্দের বা উৎপত্তিগত অর্থ প্রকাশ না করে ভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। অর্থাৎ এই শব্দগুলো সন্ধি যোগে সাধিত প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দ যদি মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ বা বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হয় রুড়ি শব্দ। এই রুড়ি শব্দটি মূলত অর্থগত প্রকারভেদ। অর্থগতভাবে বাংলা ভাষার যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়। অর্থগতভাবে শব্দ হচ্ছে 3 প্রকারের, একটি যৌগিক, রুড়ি এবং যোগরূঢ়। যৌগিক শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। যেমন কর্তব্য, ক্রিযোগ তব্য সমান কর্তব্য, মানে যা করা উচিত। কর্তব্য শব্দটি যৌগিক শব্দের উদাহরণ দেওয়া আছে, বাবুয়ানা, মধু, দহিত্র ইত্যাদি সবই হচ্ছে যৌগিক শব্দের উদাহরণ। গায়ক। রুড়ি শব্দের উদাহরণ হচ্ছে প্রবীণ। এই প্রবীণ শব্দের উৎপত্তিগত অর্থ বা প্রত্যয়গত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি, তাকে বলা প্রবীণ। কিন্তু প্রবীণ বলতে আমরা মূলত একটি বয়স্ক ব্যক্তিকে বুঝে থাকি। এরকম যেমন সন্দেশ একটি রুড়ি শব্দ, এর প্রত্যয়গত অর্থ হচ্ছে সংবাদ, কিন্তু রুড়ি অর্থ হচ্ছে মিষ্টান্ন বিশেষ। তারপরে গবেষণা শব্দের প্রত্যয়গত অর্থ হচ্ছে বা উৎপত্তিগত অর্থ হচ্ছে গরু খোঁজা, কিন্তু রুড়ি অর্থ কি? রুড়ি অর্থ হচ্ছে ব্যাপক অধ্যয়ন বা পর্যালোচনা। একইভাবে হস্তি শব্দটিও রুড়ি শব্দ, যার উৎপত্তিগত অর্থ হচ্ছে হাত আছে যার, একমাত্র মানুষেরই হাত আছে, মানে হস্তি বলতে তাহলে মানুষকে বোঝানো উচিত ছিল, কিন্তু ব্যবহারিক অর্থ একটু পশুকে বুঝিয়ে থাকে। এই হচ্ছে আলোচনা। অনুসর্গ অব্যয় কত প্রকার? অনুসর্গ অব্যয় 2 ধরনের আছে। তারপরে বর্ষায় রৌদ্র প্লাবনের সৃষ্টি হয়েছে, বাক্যের যোগ্যতা গুণ অনুপস্থিত। অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ, প্রভাতে সূর্য ওঠে, যা দমন করা কষ্টকর, এক কথা হবে দুর্দমনীয়। তোমাকে হাঁটতে হবে, এটা কিন্তু বাচ্চার একটি উদাহরণ, তোমাকে হাঁটতে হবে। তোমরা তো বাচ্চা নিয়ে একটু আলোচনা করেছি, দেখি এটি তুমি বুঝতে পারো কিনা। আমাদের গঠনগত দিক থেকে এটি মনে করতে হবে, তোমাকে হাঁটতে হবে। এটি কোন বাচ্চার উদাহরণ? ভাব বাচ্চার উদাহরণ। ধন্যবাদ তোমাকে। ভাব বাচ্চার কতগুলো বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভাব বাচ্চা কখনো কর্ম থাকে না। যে বাচ্চা কর্ম থাকে না এবং ক্রিয়াপদের অর্থে প্রধান, ক্রিয়াপদকে প্রাধান্য দিয়ে যে বাচ্চাটি গঠিত হয় তাকে বলা হয় ভাব বাচ্চা। হাঁটতে হবে, এখানে সরাসরি কর্তা কাজটি সম্পর্ক যুক্ত না, কর্তাটি সরাসরি সম্পর্ক, ক্রিয়াপদকে প্রাধান্য দেওয়ার জন্য মূলত এটি ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন আমরা কর্তৃরূপে ব্যবহার করব, তুমি হাঁটবে, এটা হচ্ছে কর্তৃরূপ। আমরা কর্তৃবাচ্যে পুরুষের কর্তৃরূপ আছে, আর কর্মবাচ্যে আমাদের কর্মরূপ বা সম্বন্ধবাচক রূপটি বসে থাকি। তোমাকে এটি কর্মরূপ, তোমার সম্বন্ধবাচক রূপ। ভাববাচ্যের মধ্যে পুরুষ, আমরা পুরুষ দেখলেও কিন্তু বুঝতে পারবো ভাববাচ্যের মধ্যে পুরুষের কর্মরূপ বা সম্বন্ধবাচক রূপটি বসবে। তাহলে কর্তৃরূপ, কর্তৃবাচ্যে তুমি বসবে, কর্মবাচ্যে তোমাকে বা তোমার। এই পুরুষের 3টি রূপ আমরা লক্ষ্য করেছি, একটি কর্তৃরূপ, একটি কর্মরূপ আর একটি সম্বন্ধবাচক রূপ। মানে
সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পসেসিভ যে তিনটি রূপ আছে, এই তিনটি রূপের মধ্যে সাবজেক্টিভ রূপে যদি কোনো বাক্য গঠিত হয় তাকে বলা হয় কর্তৃবাচ্য। যদি কর্মরূপ বা সম্বন্ধবাচক রূপে কোনো বাক্য গঠিত হয় তখন তাকে বলা হবে ভাববাচ্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং এই কর্মবাচ্যের ক্রিয়াপদ ভাববাচ্যের ক্রিয়াপদ সবসময় নাম পুরুষের হয়ে থাকে। যেহেতু কোন পুরুষকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, অতএব নাম পুরুষের ব্যবহার করা হয় এবং কোন কর্মপদ কখনোই থাকবে না। পরের প্রশ্ন, প্রত্যক্ষে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষে কিসের পরিবর্তন হয় না? আমরা জানি চিরন্তন সত্য থাকলে কখনো ক্রিয়া কালের এই পরিবর্তনটি হয়। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটি চিরন্তন একটি সত্য কথা। এক্ষেত্রে শুধু আমরা প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করব, কালের কোনো পরিবর্তন করতে পারবো না। তৎসম শব্দ ভবন, বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম, দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে তাকে বলা হয় বিষমী ভবন। দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে তাকে বলা হয় বিষমী ভবন। উদাহরণ দিতে পারি আমরা, শরীর থেকে শরীর, দুইটি সমবর্ণ মানে যে একই বর্ণ থাকলে, শরীর দুইটি একই বর্ণ আছে, এই দুইটি একই বর্ণের যদি একটি পরিবর্তন হয় তখন তাকে বলা হবে বিষমী ভবন। যেমন হবে শরীর। আমাদের অনেকেই এই শব্দগুলো বলতে শুনেছি, লাল থেকে নাল, দুইটা সমবর্ণ মানে একই বর্ণ, তার একটি পরিবর্তন হলে তাকে বলা হবে বিষমী ভবন। বিশেষ নিয়মে সাধিত সন্ধি পরিষ্কার, নিরর্থক ভাবে পদার্থ নির্দেশক বসেছেন একামিটা এখন রাখো। এইভাবে কিন্তু আমাদের আজকের আলোচনা শেষ করেছি। আশা করি তোমরা সবাই এই বোর্ড প্রশ্নটা বুঝতে পেরে। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আজকের আলোচনা থেকে বলতে পারো। আজকের আলোচনা থেকে কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন নেই। এখন বাহবী ক্লাস হবে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।